ট্রাম্পের হুমকির পরেও ইরানের পাশে থাকার ঘোষণা রাশিয়ার। মুসলিম শাসনে কি আয়াতুল্লাহ আলী খামেনির বড় শক্তি? ভেনেজুয়েলার তেল বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বিরোধী নেত্রী মাচাদো নিজের নোবেল দিলেন ট্রাম্পকে। হস্তান্তর কি সম্ভব? কি বলছে নোবেল কমিটি? 1 বছরে 3 ঈদ আর 2 হজ দেখবে মুসলিম বিশ্ব। এই বিরল ঘটনা কিভাবে সম্ভব? ধর্মীয় দৃষ্টিতে গুরুত্বই বা কি? যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে থাকার জোরালো ঘোষণা দিয়েছে রাশিয়া। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে 25% শুল্ক আরোপের মার্কিন হুমকি সত্ত্বেও এমন অবস্থান নিল দেশটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেইল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই ইরানের পাশে থাকার জোরালো ঘোষণা দিল রাশিয়া। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে 25% শুল্ক আরোপের মার্কিন হুমকিকে পাত্তাই দিচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হুমকিতে তেহরান মস্কো কৌশলগত সম্পর্কে ফাটল ধরানো সম্ভব নয়। 14 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেইল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। সুনির্দিষ্ট চুক্তির ওপর ভিত্তি করে রাশিয়া ও ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত। এই সম্পর্ক উভয় রাষ্ট্র এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করে। গভীর সম্পর্কের উদাহরণ হিসেবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন ল্যাভরভ। তার মতে, বাস্তবসম্মত এই প্রকল্পগুলোর অংশীদারিত্বে কোনো বাহ্যিক চাপ ফাটল ধরাতে পারবে না। অন্য কোনো দেশ কি বলল বা কি হুমকি দিল তা নিয়ে রাশিয়া বিচলিত নয় বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মার্কিন প্রশাসনের দাবি, সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। এরই প্রতিক্রিয়ায় গত 12 জানুয়ারি এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যারা ইরানের সাথে বাণিজ্য করবে তাদের মার্কিন বাজারে 25% অতিরিক্ত শুল্ক গুনতে হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে রাশিয়ার ওপর সরাসরি অর্থনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও মস্কো তা নিয়ে বিচলিত নয়। কারণ ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আগে থেকেই পশ্চিমা দেশগুলোর অসংখ্য নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া রাশিয়ার জ্বালানি ও প্রযুক্তির জন্য ইরান একটি বড় বাজার এবং ভারতের সাথে সংযোগ স্থাপনের জন্য ইরানের চাবাহার বন্দর রাশিয়ার উত্তর দক্ষিণ করিডোর প্রকল্পের প্রাণকেন্দ্র। ফলে নতুন করে 25% শুল্ক রাশিয়ার জন্য বড় কোনো ধাক্কা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের রাজপথে বিক্ষোভ আন্দোলন নতুন কিছু নয়, কিন্তু বাস্তবতা হলো খামেনি বিরোধী শক্তি বারবার ব্যর্থ হচ্ছে সংগঠিত হতে। নেতৃত্বহীন আন্দোলন, বিভক্ত মতাদর্শ আর পরস্পর বিরোধী লক্ষ্য ইরানের প্রতিবাদকে প্রতিবারই দুর্বল করে দেয়। সাধারণ মানুষের অসন্তোষ যতই গভীর হোক, তা রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারছে না। 36 বছরের বেশি সময় ধরে একটানা ক্ষমতার শীর্ষে রয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চাইলেই তাকে উৎখাত করা সম্ভব না। গত 4 দশকে একের পর এক গণ আন্দোলন দেখেছে ইরান। বিদ্যমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠলেও ঘটেনি কোনো পরিবর্তন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই দেশটি হাঁটছে অস্থিরতার ভেতর দিয়ে। 1999 সালের ছাত্র আন্দোলন, 2009 সালের গ্রিন মুভমেন্ট, 2019 সালের গণবিক্ষোভ, 2022 সালে মাহসা আমিনিকে ঘিরে বিদ্রোহ এবং এবারের তীব্র আন্দোলন। প্রতিবারই অসন্তোষ সামলে নিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোনো আন্দোলনই খামেনি সরকারের পতন ঘটাতে পারেনি। ইরানে খামেনি বিরোধী পক্ষগুলোর শক্ত কোনো জোটও এখনো গড়ে ওঠেনি। কিন্তু কেন দেশটিতে সফল হয় না সরকার বিরোধী কোনো আন্দোলন? পশ্চিমা নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্র, প্রতিরক্ষা খাতে অতিরিক্ত খরচ এবং লাগাম ছাড়া মূল্যস্ফীতির চাপে ভেঙে পড়ছে ইরানের সাধারণ মানুষের জীবন। দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থার উপর চাপ বাড়লেও সাম্প্রতিক আন্দোলন খামেনি প্রশাসনকে সত্যিকারের চ্যালেঞ্জ দিতে পারবে এমনটা প্রায় অসম্ভব। ইরানে বিক্ষোভ দমনে সম্মুখ সারিতে রয়েছে ইরানি বিপ্লবী গার্ড কর্পস IRGC। সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে এই বাহিনী। প্রায় 1.5 লক্ষ সশস্ত্র সদস্য, বিশাল অর্থনৈতিক প্রভাব এবং লক্ষাধিক আধাসামরিক বাহিনী নিয়ে শক্তিশালী এক কাঠামো গড়ে তুলেছে IRGC। বর্তমান ইসলামী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখাই তাদের সবচেয়ে বড় দায়িত্ব। IRGC-কে মোকাবেলা করে খামেনি বিরোধীরা কি আনতে পারবে কোনো পরিবর্তন?
ইরানে অভ্যন্তরীণ বিরোধী দলগুলোর মাঝে মতাদর্শ, নেতৃত্ব আর কৌশল নিয়ে কার্যকর কোনো ঐক্য নেই। ফলে চলমান বিক্ষোভও অন্যান্য বারের মতোই কার্যত নেতৃত্বহীন। ক্ষমতাসীন সরকারকে হুমকিতে ফেলতে পারে ইরানে এমন কোনো বিরোধী কাঠামো গড়েই ওঠেনি। খামেনি প্রশাসনের সবচেয়ে পরিচিত বিরোধী পক্ষ হল দেশটির পুরনো রাজতন্ত্রপন্থীরা। 1979 সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। প্রবাসী ইরানিদের বড় একটি অংশ তাকে সমর্থন করলেও দেশের ভেতরে তার গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে গভীর সন্দেহ। আবার রাজতন্ত্রপন্থীদের মধ্যেও রয়েছে নানা রকম মতপার্থক্য। পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন ইরানের আরেকটি পরিচিত বিরোধী পক্ষের নাম। শাহ আমলে এই দলটি যুক্ত ছিল সশস্ত্র আন্দোলনে, কিন্তু ইরাক যুদ্ধে ইরাকের পক্ষে অবস্থান নিয়েছিল তারা। ফলে ইরানি জনগণের একটি বড় অংশের কাছে পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন আজও অগ্রহণযোগ্য। 2002 সালে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি প্রকাশ করে দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে দলটি। তবে ইরানের ভেতরে তাদের কোনো দৃশ্যমান শক্ত ভিত্তি নেই। নেতৃত্ব নিয়ে প্রশ্ন আর নানা অভিযোগ তাদের বিশ্বাসযোগ্যতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরান জুড়ে জাতিগতভাবে সংখ্যালঘু অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কুর্দি ও বেলুচ অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভ প্রায়ই সহিংস রূপ নিয়ে থাকে। কোথাও স্বায়ত্তশাসনের দাবি, কোথাও ধর্মীয় অধিকারের প্রশ্ন, আবার কোথাও সরকারের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র প্রতিরোধ। কিন্তু জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের অভাব, বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে জনতার আন্দোলন সরকারের জন্য চূড়ান্ত হুমকি হয় না। সাময়িক সংকটে পড়লেও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও তার প্রশাসনের কোনো রকম ক্ষতিও হয় না। বিশ্লেষকদের ধারণা, আন্দোলন সামলে নিয়ে এবারও তারা টিকে থাকবে ক্ষমতার মসনদে। নির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথম ধাপে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল বিক্রি করে পাওয়া $50 কোটি কাতারের একটি ব্যাংকে রেখেছে ট্রাম্প প্রশাসন। এদিকে মার্কিন বিনিয়োগকে আরও সহজ করতে ভেনেজুয়েলার তেল শিল্প বিষয়ক হাইড্রোকার্বন আইন সংস্কার করার প্রস্তাব দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ এবং দেশটির তেল সম্পদের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে $50 কোটি তেল বিক্রি করেছে মার্কিন প্রশাসন। তবে তেল বিক্রির অর্থ পৌঁছেনি যুক্তরাষ্ট্রে কিংবা ভেনেজুয়েলায়, রাখা হয়েছে কাতারের একটি ব্যাংকে। কিন্তু ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কেন কাতারি ব্যাংকে রাখলেন ট্রাম্প? ভেনেজুয়েলায় না হলেও কেন যুক্তরাষ্ট্রেও আনা হলো না তেলের বিনিময়ে পাওয়া অর্থ? ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ যে ব্যাংকে রাখা হয়েছে সেটির অবস্থান কাতারে হলেও ব্যাংকের নিয়ন্ত্রণ রয়েছে খোদ আমেরিকার হাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশেই সেখানে টাকা রাখা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট বরাবরই অভিযোগ করে এসেছেন ভেনেজুয়েলা আমেরিকার তেল সম্পদ অন্যায়ভাবে দখল করেছে। তবে তিনি চান তেল বিক্রি করে যে টাকা আসছে তা যেন শুধু ভেনেজুয়েলার জনগণের কাজে লাগুক। এদিকে দুর্নীতির অভিযোগ সহ নানা কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে থাকা ভেনেজুয়েলার আন্তর্জাতিক ব্যাংকিং খাতে সীমাবদ্ধতা রয়েছে। আর মাদুরো সরকার জোর করে ভেনেজুয়েলায় বিভিন্ন বিদেশি কোম্পানির মালিকানাধীন তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল। এখন যার ক্ষতিপূরণ দাবি করছে কোম্পানিগুলো, তাই তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলার কোনো ব্যাংকে রাখা ঝুঁকিপূর্ণ। শুক্রবার জারি করা এক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারি ব্যাংকে তেল বিক্রির অর্থ রাখায় তার ওপর কোনো বিদেশি কোম্পানি ক্ষতিপূরণ মামলা করে টাকা আটকে রাখতে পারবে না এবং পরবর্তীতে সহজেই সেই টাকা স্থানান্তর করা যাবে। এদিকে ভেনেজুয়েলার তেল খাতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৃহস্পতিবার সংসদে দেয়া এক ভাষণে রদ্রিগেজ জানান, দেশটির প্রচলিত হাইড্রোকার্বন আইন সংস্কার করা হবে। এতে বিদেশি বিনিয়োগ আগের চেয়ে সহজ হবে। আমরা হাইড্রোকার্বন সংক্রান্ত অর্গানিক আইনের আংশিক সংস্কারের একটি বিল উত্থাপন করেছি। এই সংস্কারের মাধ্যমে অ্যান্টি ব্লকেড আইনে থাকা উৎপাদনমূলক মডেলগুলোকে আমাদের হাইড্রোকার্বন আইনের আওতায় আনা হবে। এর ফলে বিশেষ করে যেসব তেল ক্ষেত্রে আগে কখনো বিনিয়োগ হয়নি সেসব এলাকায় বিনিয়োগের সুযোগ তৈরি হবে। আমি এই আইনসভা পরিষদের কাছে এই আংশিক সংস্কারের অনুমোদন চাই। এসবের মধ্যেও ভেনেজুয়েলার উপকূলে চলছে মার্কিন সেনাবাহিনীর অভিযান। ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার তেলবাহী আরও একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোস্টগার্ড, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং বিচার বিভাগের সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে। গেল কয়েক সপ্তাহে অঞ্চলটিতে চালানো ষষ্ঠ অভিযান এটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পদকটি ট্রাম্পকে উপহার দিয়ে মাচাদো বলেন, এটি ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতি। তবে নোবেল কমিটি জানিয়েছে পদকটি ভাগ করে নেওয়া বা অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর করার কোনো সুযোগ নেই। নিজের অর্জন করা নোবেল শান্তি পদক এবার ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে এক হাই প্রোফাইল বৈঠকে এই বিরল সৌজন্য প্রদর্শন করেন তিনি। I presented the President of the United States the medal of the Nobel Peace Prize. 15 জানুয়ারি হোয়াইট হাউসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাচাদো জানান, তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি। ট্রাম্প ওই পদক গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। তবে মাচাদোর এই পদক উপহার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে আগেভাগেই কঠোর অবস্থান পরিষ্কার করেছে নরওয়ের নোবেল পিস সেন্টার। এক বিবৃতিতে নোবেল পিস সেন্টার জানায়, 6.6 সেন্টিমিটার আকারের নোবেল মেডেলটি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, যা চাইলেই অন্য কাউকে দিয়ে দেওয়া যায়। নিয়ম অনুযায়ী এই পুরস্কারের মালিকানাধীন অপরিবর্তনীয়। এটি প্রত্যাহার, ভাগ করে নেওয়া বা অন্য কোনো ব্যক্তির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কোনো আইনি সুযোগ নেই। মাচাদো ব্যক্তিগতভাবে ট্রাম্পকে পদকটি দিলেও দাপ্তরিক নথিতে তিনি নিজেই পুরস্কারের একমাত্র প্রাপক হিসেবে বহাল থাকবেন। পিস সেন্টার আরও উল্লেখ করেছে, নোবেল পদক একটি অনন্য সম্মাননা যা নির্দিষ্ট ব্যক্তির কর্মের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। এটি উপহার হিসেবে অন্যকে প্রদান করা নোবেল ফাউন্ডেশনের মূল সনদের পরিপন্থী। মাচাদো হোয়াইট হাউসে পদকটি তুলে দেওয়ার মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করলেও নোবেল কমিটির কাছে এর আনুষ্ঠানিক কোনো বৈধতা নেই। এর আগে রাশিয়ার সাংবাদিক দিমিত্র মুরাতভ ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার জন্য তার নোবেল পদক নিলামে তুলেছিলেন। এছাড়া ডিএনএর কাঠামো আবিষ্কারক জেমস ওয়াটসন অর্থের প্রয়োজনে নোবেল পদক বিক্রি করেছিলেন। তবে সরাসরি অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে নোবেল পদক উপহার দেওয়ার নজির এটি প্রথম। এক বছরে 3 বার ঈদের আনন্দ আর 2 বার হজের পবিত্রতা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই হতে যাচ্ছে বাস্তবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে 2039 সালে মুসলিম বিশ্ব দেখবে এক অনন্য ধর্মীয় অধ্যায়। চাঁদের ক্যালেন্ডার আর সূর্যের ক্যালেন্ডারের মধ্যে কি এমন পার্থক্য তৈরি হবে? কিভাবে সম্ভব এক বছরে একাধিক ঈদ? বিশ্বের মুসলমানরা একই ইংরেজি বছরে 3 বার ঈদ উদযাপন এবং 2 বার হজ পালনের বিরল অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী 2039 সালের একই বছরে 2টি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর ও 2টি হজ পালন করবেন মুসলিমরা। সব মিলিয়ে সে বছর 3টি ঈদ পালিত হবে। এই ঘটনাটি ঘটবে হিজরি চন্দ্রবর্ষ এবং গ্রেগরিয়ান সৌরবর্ষের স্বাভাবিক ব্যবধানের কারণে। গালফ নিউজ জানায়, সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর আবদুল্লাহ আল মিসনাদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামী ক্যালেন্ডার প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় প্রায় 10 থেকে 11 দিন এগিয়ে আসে। আর এই সামান্য ব্যবধানই সময়কে এনে দেয় এক অভাবনীয় মোড়। 2039 সালের 6 জানুয়ারি পালিত হবে প্রথম ঈদুল আজহা। এটি হবে হিজরি 1460 সনের 10 জিলহজ, পবিত্র হজের সমাপ্তি দিন, কোরবানির ঈদ। কিন্তু এখানেই শেষ নয়। এর প্রায় 1 বছর পর একই ইংরেজি বছরের মধ্যেই চন্দ্রবর্ষ পূর্ণ করবে আরেকটি চক্র। ফলে 2039 সালের 26 ডিসেম্বর আবারও শেষ হবে হজ মৌসুম এবং পালিত হবে দ্বিতীয় ঈদুল আজহা, হিজরি 1461 সনের 10 জিলহজ। অর্থাৎ একই বছরে 2টি পৃথক হজ এবং 2টি ঈদুল আজহা, ইতিহাসে যা অত্যন্ত বিরল। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই 2 ঈদের আগে 2টি পৃথক আরাফার দিন পালিত হবে। আরাফার দিন হল হজের হৃদয়, যেদিন লাখো হাজির দোয়া আর ইবাদত আরাফাতের ময়দানের আকাশ ছুঁয়ে দেয়। এই 2 ঈদুল আজহার মাঝখানে 2039 সালের 19 অক্টোবর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদুল ফিতর। ফলে রোজা, তারাবি, হজ, কোরবানি, ঈদের নামাজ আর আনন্দ সব মিলিয়ে একই বছরে 3টি ঈদ। এ যেন এক অনন্য ধর্মীয় চক্র। কিন্তু এখানেই শেষ নয়। চন্দ্রবর্ষের এই অদ্ভুত যাত্রা রমজানকেও এনে দিচ্ছে দ্বিগুণ উপস্থিতি। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী 2030 সালে
মুসলমানরা একই ইংরেজি বছরে দুইবার রমজান পালন করবেন, প্রথমটি জানুয়ারিতে আর দ্বিতীয়টি ডিসেম্বরে। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল 1997 সালে, অর্থাৎ প্রায় 33 বছর আগে। বিশেষজ্ঞরা বলছেন হিজরি ক্যালেন্ডার চাঁদের গতির উপর নির্ভরশীল, এটির বছর হয় 354 বা 355 দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্যভিত্তিক 365 কিংবা 366 দিনের। এই পার্থক্যই সময়ের স্রোতে এনে দেয় এমন ব্যতিক্রমী মুহূর্ত। যখন একই বছরে একাধিক রমজান, একাধিক হজ আর একাধিক ঈদ একসঙ্গে জায়গা করে নেয়, সেটি ধর্মীয় দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি জ্যোতির্বিজ্ঞান দৃষ্টিতেও এটি এক বিস্ময়কর ঘটনা।